আস্তে আস্তে সব ঝাপসা হতেই ভাবতে লাগলাম, আচ্ছা, আর কি আমার শেষ কথাটা ওনাকে বলা হবে না? আমি কি মারা যাব? মিস্টার চৌধুরী তো বলেছে আমাকে সকল বিপদ থেকে রক্ষা করবে। তাহলে কি আসবে উনি? এসে আমার কপালে চুমু খেয়ে আমাকে জড়িয়ে নিয়ে বলবেন, ভালোবাসি যান, সে আমার মায়াবতী? শুনতে পাবো কি তার মুখে এই বাক্য? আর কিছু ভাবতে পারলাম না। তার আগে ঢলে পড়লাম ঘুমের কোলে। চোখ খুলতেই নিজেকে আবিষ্কার করি অন্ধকার রুমে। হাত পা নাড়াতেই দেখি দড়ি দিয়ে চেয়ারে বাঁধা পড়ে আছি। চারিপাশে চোখ বুলিয়ে দেখি ভেতরে আলো আসার ছিটে ফোটাও নেই, কিন্তু মাথার উপর ছোট্ট একটা লাইট রয়েছে, যা দ্বারা আমার সামনে বসে থাকা লোকটাকে দেখতে পাচ্ছি। সাথে বন্দুক নিয়ে গার্ড দাঁড়িয়ে আছে। আমি এদিক সেদিক তাকাতেই সামনে বসা লোকটা বন্দুক ঘুরাতে ঘুরাতে বললেন, বাহ, পাখি জ্ঞান ফিরেছে। খবরদার এই নামে আপনি ডাকবেন না। কি ক্ষতি করেছি আমি? আমাকে কেন এখানে নিয়ে এসেছেন? ছাড়ুন বলছি। বাহ আরাফ, এই বউ তো দেখি তার মতো তেজ আছে মেয়ের। আই লাইক ইট বেবি। সাবধান করছি, আপনি ফের এই নামে ডাকলে জিপ টেনে ছিঁড়ে ফেলবো। ওহ রিয়েলি? একটু পর বস এলেই বুঝবে কে কাকে কি করে। এদের কথায় এতটুকু বুঝতে পেরেছি, এর লিডার অন্য কেউ। কিন্তু আমাকে এখানে তুলে আনার আসল উদ্দেশ্য কি হতে পারে? আর মিস্টার চৌধুরী কি জানেন আমি এখানে? খুঁজে পাবে তো? ভাবনায় মত্ত থাকা অবস্থায় কারো বস সম্বোধনের সামনে তাকায়। এ কি, উনি এখানে? অবাক হয়ে ভাবছি, এই লোকটাকে তো আমি চিনি। উনি আর কেউ না, স্বয়ং আমার ভার্সিটির ইংলিশ টিচার বিহান স্যার। যদিও দুদিন ওনার চাহনিতে আমি বাজে একটা আভাস পেয়েছি, কিন্তু এতটা পাত্তা দেইনি। উনি আসতেই সবাই দাঁড়িয়ে গেল। আমার দিকে হালকা ঝুঁকে বললেন, ওয়াও মিস ঈশা, আম ক্রাশ অন ইউ। ইস, আবার তোমার প্রেমে পড়ে গেলাম। জাস্ট শাট আপ। আমি আপনার স্টুডেন্ট, আর আপনি আমাকে এখানে জোর করে তুলে নিয়ে এসেছেন। হ্যাঁ, কারণ আমি ভালোবাসি তোমায় সেই প্রথম দেখা থেকেই। আর আমি তোমাকে বিয়ে করতে চাই, খুব সুখী রাখবো, ট্রাস্ট মি। চুপ করুন আপনি। আপনি একজন শিক্ষক, তাই যথেষ্ট সম্মান করি, কিন্তু এখানে তুলে এনে আপনি মোটেও ঠিক করেননি। এর ফল আপনাকে খুব বাজেভাবে ভোগ করতে হবে। উফ, এই কারণেই তো ভার্সিটিতে সবাই রিজেক্ট করে। তোমার চোখে লেগেছে, একদম ইউনিক তুমি। ভালোবাসি তোমাকে ঈশা। আপনি শুনতে পাচ্ছেন না? বিবাহিত আমি। আর একবার এই কথাগুলো বলে নিজেকে কুলুষিত করবেন না। ছেড়ে দিন আমায়। আমার কথায় বিহান স্যার জোরে জোরে হাততালি দিয়ে হেসে বলে ওঠে, ও তাই? তাহলে তোমার প্রেমিক পুরুষের নাকের ডগা থেকে তুলে নিয়ে এলাম। ধরতে পেরেছে আমায়? আর এখন আমি বিয়ে করব তোমায়। তোমার এই রূপ লাবণ্য আমাকে পাগল করেছে। এত মেয়ে দেখেছি, ছুঁয়েছি, কিন্তু তোমার মতো এত সুন্দর পাগল করা মেয়ে আমার চোখে কখনো পড়েনি। ছি, ছাড়ুন আমায়। এতটা নীচ আপনি? একদম আমার কাছে ঘাসার চেষ্টা করবেন না। খুলে দিন আমার হাত। ছাড়ুন বলছি। আহ, চিৎকার করে লাভ নেই। কেউ এই গভীর জঙ্গলে তোমাকে বাঁচাতে আসবে না। আগে তোমার বিয়ে করে খাঁচায় পুরব, তারপর তোমাকে ইচ্ছার বিরুদ্ধে হলেও নিজের করে নেব। আর তোমার আরাব আর আসবে না। খুঁজে পেলেও তবে তো আসবে, তাই না? সত্যিই কি আসবেন না মিস্টার চৌধুরী? আমাকে এই নরক থেকে উদ্ধার করবে না? এই অসৎ মানুষটা কি আমাকে সত্যি বাজেভাবে ছুড়ে দিবে? এই কাজে নিয়ে আয়, এক মুহূর্ত দেরি করা যাবে না, পাখি উড়ে যাবে। বস, শাড়ি গহনা এসব? নো নো, ভুল করেও দেরি করা যাবে না। আর আগে বিয়ে হোক, তারপর সব হবে। আর এমনিতে বিয়ে কোণে শাড়ি পরিহিতই আছে। করব না আমি বিয়ে। ছাড়ুন বলছি। আমি বিবাহিত। আপনি এগুলো কেন করছেন? করব না এই বিয়ে। একজন বিবাহিত মেয়েকে আপনি বিয়ে করবেন? এতটা পাপ করবেন না প্লিজ। বিয়ে বিয়ে বিয়ে, কিসের বিয়ে, কার বিয়ে? আজ এক্ষুনি তোমাকে বিয়ে করব। আর সোজা কথায় না হলে আঙ্গুল বাঁকাতে হবে। আমাকে রাগিয়ে দিলে তোমার ভালো হবে না। তাই চুপচাপ বিয়েটা করে নাও। আমি মরে গেলেও এই বিয়ে কিছুতেই করব না। এই ঈশার মনে শুধু তার চৌধুরী সাহেবের বাস। আমি শুধু আমার মিস্টার চৌধুরীকেই ভালোবাসি। শুনতে পেয়েছেন? আমার কথায় বিহান স্যার চোখ লাল করে তাকিয়ে হাতের কাছে চেয়ারটা জোরে আছাড় মেরে আমাকে টেনে তোলেন। আমি ব্যথা পেলেও খিচে সহ্য করে নিলাম। হাত চেপে ধরে হিস হিসে বলে উঠলেন, আজ পর্যন্ত তোমাকে ভালোবেসে ভালো চোখে তাকিয়েছি। যেই মেয়ে চোখে লেগেছে তার সর্বনাশ করেছি। কিন্তু তোমাকে বিয়ে পবিত্রভাবেই ছুতে চেয়েছি। কিন্তু তুই আরাফ আরাফ করে পাগল হচ্ছিস। তাই এবার আগে বাসর হবে, পরে বিয়ে হবে।
দেখি তোকে কে বাঁচাতে আসে। উনি কথাটা বলেই আমাকে টেনে হিঁচড়ে অন্য রুমের দিকে বেডে ধাক্কা দিয়ে ফেলে শার্টের বোতাম খুলতে খুলতে এগিয়ে এলেই আমি ঝট করে উঠে ধাক্কা দিতেই আমাকে আবার ফেলে দিলেন। সামনে এগিয়ে আসছে, আমি হাত জোর করতে করতে পিছিয়ে যাচ্ছি। উনি আমার শাড়ির আঁচলে হাত দেওয়ার আগেই চোখ বন্ধ করে মিস্টার চৌধুরীর মুখটা মনে মনে অবলোকন করে নিলাম। দুফোঁটা অশ্রু বিসর্জন দেওয়ার সাথে সাথেই ভেবে নিলাম আজ পৃথিবী থেকে চিরতরে মুক্তি নিব। এই লোকটার বাজে স্পর্শ যে একটু পর আমার ভালোবাসার মানুষের পবিত্র ছোঁয়া মুছে দেবে ভাবতে ভাবতে ডুকরে কেঁদে উঠলাম। কিন্তু হুট করে হাতের টান খেতেই দেখলাম বিহান স্যার সামনে পড়ে আছে আর মিস্টার চৌধুরী হিংস্র চোখে ওনার দিকে তাকিয়ে আছে। চারিপাশে গার্ডে ভর্তি। মিস্টার চৌধুরীকে দেখে আর কিছু না ভেবে এলোমেলো পায়ে এগিয়ে গিয়ে জড়িয়ে ধরলাম। উনিও আমাকে জড়িয়ে নিলেন। বিহান উঠে মিস্টার চৌধুরীকে আঘাত করতে এলেই মিস্টার চৌধুরী একঘা বসিয়ে দেয়। বিহান স্যার ব্যথায় কোকিয়ে মাটিতে বসে পড়েন। উনি এবার আমার দিকে তাকিয়ে হাত দিয়ে দু গাল আগলে বলে উঠলেন, জান কি হয়েছে, কাঁদছো কেন? এই তো আমি এসেছি। এই কুত্তার বাচ্চা কার গায়ে হাত দিতে চেয়েছে তা হাড়ে হাড়ে বোঝাবো। আমাকে উনি বিয়ে করতে চেয়েছে। আমি বারণ করেছি, তাই জোর করে আমাকে। ভয় নেই পাখি, তোমাকে যে ছুতে চেয়েছে তার প্রত্যেকটা অঙ্গ আমি জ্বালিয়ে দিব। কার বুক থেকে তোমাকে ছিনিয়ে নিতে চেয়েছে সেই মাসুলও আজ দিবে। ও কি জানে না তুমি আমার মায়াবতী? মিস্টার চৌধুরী রাগে চিল্লিয়ে কথাটা বলেই আমাকে সরিয়ে গার্ডের হাত থেকে রড নিয়ে ইচ্ছামতো পিটাতে লাগলেন। আমি মুখে হাত দিয়ে ভয়ে কান্না করছি। বিহান স্যার ব্যথায় চিল্লিয়ে হাত জোর করে কান্না করছে, কিন্তু উনি থামছে না। তার মুখে একটাই বুলি, কেন আমাকে বাজেভাবে ছুতে চেয়েছে। কিন্তু এভাবে তো স্যার মরে যাবে। অবশ্য তাতেও ওনার মাথা ব্যথা নেই। আমি তাই পেছন থেকে মিস্টার চৌধুরীকে জড়িয়ে ধরলে উনি থেমে আমার গালে হাত দিয়ে বলে, না জানি ভুলটা দ্বিতীয়বার করো না। ওই জানোয়ার তোমাকে স্পর্শ করতে চেয়েছে, আমার থেকে আলাদা করতে চেয়েছে। ছেড়ে দিন না, ওনাকে মরে যাবে। আর ছেড়ে দিব? তাহলে তো 27টা মেয়ে মুক্তি পাবে না। তাদের কষ্টের কাছে এর মরে যাওয়া নিছক পানি সমান। মানে? আজ শুধু তোমাকেই না, এই জানোয়ার ভার্সিটির আরো নিরীহ মেয়েকে তুলে নিয়ে রেপ করেছে। আর শুধু তাই না, ও ভিডিও করে ব্ল্যাকমেইল করেছে। কতগুলো নিষ্পাপ প্রাণ শেষ হয়েছে তার ধারণা নেই জান। এসব সহ্য না করতে পেরে অকালেই আত্মহত্যা করেছে তোমার মতো পবিত্র ফুলগুলো। আর আজ সব সীমানা অতিক্রম করেছে তোমাকে ছোঁয়ার চেষ্টা করে। উনি এতক্ষণ রেগে কথাগুলো বললেও শেষ কথাটা ঘাড় কাত করে বললেন। এবার আর কিছু না বলে উনি আমাকে হ্যাচকা টানে নিজের দিকে ঘুরে জড়িয়ে ধরলেন। কিছু বুঝে ওঠার আগেই গুলির শব্দে নিস্তব্ধ হয়ে যায় চারিপাশ। 3টে শব্দ আমাকে ঘিরে ধরেছে। ঘুরে তাকানোর আগেই আরেকটু চেপে ধরে কানের কাছে মুখ নিয়ে বললেন, নো, এভাবেই থাকো। তুই সহ্য করতে পারবে না, রক্তে তোমার ফোবিয়া আছে। কথা শেষেই সাহেল ভাইয়ার দিকে তাকিয়ে কড়া গলায় বললেন, এই কীটটাকে জঙ্গলের গভীরে রেখে এসো, যেখানে পশুরা এই পশুকে ছিঁড়ে খাবে। কথা শেষ করে উনি আমাকে কোলে তুলে নিলেন। আমিও দুর্বল থাকার কারণে গলা জড়িয়ে ধরলাম। গাড়িতে নিয়ে বসিয়ে দিলেন। দুম করে গাড়িতে ঢুকে দরজা লাগিয়ে দিলেন। আমি কিছু বলার আগেই বড় বড় শ্বাস হাত উঁচিয়ে থামিয়ে দিলেন। রাগে চোখে তাকিয়ে বললেন, কার পারমিশন নিয়ে তুমি বের হয়েছিলে? আজ যদি আমি ঠিক সময় না আসতাম কি হতো ধারণা আছে তোমার? স্পিক আপ ড্যামিট। ওনার চিৎকারে ভয় পেলেও ওনাকে শান্ত করার জন্য ধরতে গেলে হাত সরিয়ে দেয়। আমি আবার ছুতে গেলে একই কাজ করে। তার মিনমিনিয়ে গলায় বললাম, আর হবে না, আর অবাধ্য হব না আপনার কথায়। প্লিজ আমাকে। চুপ, আজ তুমি একটা কথা বলবে না। আমার চোখের সামনে যেন না দেখি তোমায়। বেশি চালাকি করতে কে বলেছিল তোমায়? তুমি জানো না তোমার কাছে আমার রুহু আটকে আছে? এতটা অবুঝ কেন তুমি, ইস্যু পাখি? আমি আর কিছু না বলেই মিস্টার চৌধুরীর গালে টুপ করে চুমু খেয়ে নিলাম। আমি জানি এখন এইভাবেই ওনাকে শান্ত করতে পারবো। চুমু দিয়ে জড়িয়ে ধরে বললাম, শান্ত হন, আমি ঠিক আছি। আপনি ছাড়া আমাকে ছোঁয়ার অধিকার কারোর নেই। আমি কিছু বলতে চাই, সেজেছি আপনার শুভ্র পরি। মিস্টার চৌধুরী শুনছেন? কথা বলবেন না? ভালোবাসি যে, আমি আপনাকে ভালোবাসি চৌধুরী সাহেব। আমার সবটা জুড়েই আপনার বসবাস। আমার কথায় মিস্টার চৌধুরী নিঃশব্দে হেসে আমাকে কাছে টেনে নিলেন। ঘাড়ে চুমু খেয়ে বললেন, এমনিতেই দুর্বল, তার উপর এই বাক্য। কেন পাখি, কেন তুমি এভাবে জিতে যাও? প্রতিটা পদে তুমি আমাকে দুর্বল করে জিতে যাও। আমিও ভালোবাসি জান, আর তুমি শুধু আমার। ওনার কথায় আমি শান্তির নিঃশ্বাস নিলাম। অবশেষে আমি আমার ভাবনার বাক্য তাকে শুনিয়েছি।
আমার ভালোবাসার পুরুষকে আমি নিজের করে পেয়েছি, যে একান্তই আমার। আজ আমার জীবনের একটা বিশেষ দিন, কিন্তু কারো পাত্তাই পাচ্ছি না। এমনকি মিস্টার চৌধুরী আজকেই নাকি দুবাই যাবে দুদিনের জন্য, তাই মন খারাপ করে বসে আছি। আচ্ছা, কারোরই কি মনে নেই আজকে কি? এমনকি মিস্টার চৌধুরীরও না। বেডে বসে ভেবেই চলেছি কি করব। মিস্টার চৌধুরী দিব্যি আমার সামনে ব্যাগ প্যাকিং এ মত্ত। আমি মুখে আঙুল দেওয়ার আগেই বলে ওঠে, এই মেয়ে, সেদিন না মুখে আঙ্গুল দেওয়ার জন্য পানিশমেন্ট দিলাম, আজ আবার মুখে হাত দিচ্ছ? হ্যাঁ, ওটা আপনার পানিশমেন্ট ছিল। সিরিয়াসলি? আপনি সারা রাত আমাকে জ্বালিয়ে মেরেছেন, ছি। আর এসব আপনার পানিশমেন্টের ধরন? জান, লুক, আমি যে তোমাকে টোকাও দিব না এটা আমি খুব ভালো জানি। তাই রোমান্টিক পানিশমেন্ট দেই, তাও সেই জোর করে কাছে টেনে নিতে হয় তোমাকে। আর রাতে জ্বালায় তোমার কষ্ট হয় বুঝি। আমি তাই রাতের সাথে আজ থেকেও দিনে রোমান্স করব। কাম পাখি, শুরু করি। ঠোঁট কাটার লোক, চুপ থাকুন। আমি এখন আপনার কাছে যাই আর আপনি আমাকে। আমি তোমাকে? বলো জান, তোমার মুখে শুনতে চাই। স্পিক আপ। কিছু না। দরজার সাইডে গিয়ে কোনো মতে কথাটা বলে মুখ ভেঙচি দিয়ে দৌড়তে। নির্ঘাত আমাকে পেলে এখন আবার লজ্জায় ফেলবে। কিন্তু যাওয়ার আগে মিস্টার চৌধুরীর হাসির আওয়াজ আমার কর্ণকহর হয়। আমিও মুচকি হেসে আপুর রুমে যাই, কিন্তু যেতেই শুনতে পাই, সায়ান, আমি আর খাবো না, আমার ভমিটিং হচ্ছে। তুমি আমাকে প্রমিস করেছো জোর করবে না। শামু বেবি প্লিজ খেয়ে নাও, দেখো না, না খেলে তো বাবু কষ্ট পাবে। আচ্ছা তুমি কি খাচ্ছ বলো? আবার তুমি আমাকে টর্চার করছো। আমি এবার আম্মুকে বলে দিব। আচ্ছা আর খেতে হবে না, জাস্ট ওয়ান বাইট। আমি এখন মাত্র 1.5 মাসে প্রেগনেন্ট, আর তুমি এতেই এমন করছো। আর যদি 9 মাস হয় তখন কি করবে? কি করব, আদর করে দেব, আর তখন যত্ন আরো বেশি করব। আমার একটা মাত্র বউ বলে কথা। সায়ান ভাইয়া কথাটা বলেই আপুকে জড়িয়ে ধরে। দরজার আড়ালে দাঁড়িয়ে ওদের দুষ্টু মিষ্টি ভালোবাসা দেখে হেসে দিলাম। না, ওদের আর বিরক্ত করে কাজ নেই, তাই মায়ার ঘরে রওনা দিলাম। মাঝে পথে ভাবছি, আনন্দে কি সুন্দর 2টি মাস পার হয়ে গিয়েছে বিয়ের। হ্যাঁ, 2টি মাস পেরিয়েছে আমাদের বিয়ের। আপু এখন 1.5 মাসের প্রেগনেন্ট। এ নিয়ে বাড়িতে খুশির সীমানা নেই। কিন্তু কারোর ভালোবাসা এতটুকু কমেনি আমার জন্য, উল্টো বেড়েছে। মা বাবা ভাই বোন সবার ভালোবাসা আমাকে মুড়িয়ে রেখেছে। আর সাথে তো আমার চৌধুরী সাহেব আছেন। যখন তখন মাথায় ফুল গুজে দেওয়া, চুড়ি পরিয়ে ভালোবাসি বলা, হুটহাট রাতে ঘুমের মাঝে কোলে নিয়ে ছাদে চন্দ্রবিলাস করা, ছোটখাটো সারপ্রাইজ, কিছুর কমতি নেই আমার জীবনে। আমি সত্যিই খুশি। এই 2 মাসে এনা আপুর সাথে আমার সম্পর্ক অনেকটাই গভীর হয়েছে। আজকাল এনা আপু আমাদের সাথে জমিয়ে আড্ডা দেয়। প্ল্যান মাফিক আপুর একটা বেবি শাওয়ার করবে। সেদিন আবির ভাইয়া আর মায়ার এঙ্গেজমেন্ট করা হবে, কিন্তু কোনো একটা কারণে সেটা আপাতত স্থগিত আছে। তুবা আর তুহিন ভাইয়ার মধ্যে আপাতত যুদ্ধ চলছে জেলাসি নিয়ে। ভাবতে ভাবতেই মায়ার ঘরে এসে গেলাম, কিন্তু সেখানে দেখি এনা আপু আছে, কিছু নিয়ে প্ল্যানিং করছে মনে হচ্ছে। তাই গিয়ে বসতেই চুপ হয়ে গেল। কি হয়েছে রে মায়ু, তুই চুপ হলি কেন? এনা আপু তোমরা কি প্ল্যানিং করছিলে? আমি কিছু না। তুই এখানে কেন? ভাইয়া না আজ চলে যাবে? বিকেলে তো তুই ভাইয়াকে সময় দিতে পারিস। হ্যাঁ ঈশা, যাও, আরফকে সময় দাও। আমরা তো আছি, তুমি যাও, পরে এসো। কি হলো, এমন বিহেভ করছে কেন ওরা? আর কিছু না ভেবে উঠে গেলেই মেইড আসে। ম্যাম, আপনাকে বড় স্যার ডাকছে। যাও যাও, দেখেছো তোমার প্রেমিক ডাকছে, যাও। ধ্যাৎ, কি বলো? লজ্জা পেয়ে রুমে চলে এলাম। রুমে ঢুকতেই মিস্টার চৌধুরী দেওয়ালের সাথে চেপে ধরে, থুতনিতে গভীর চুম্বন দিয়ে দিলেন। দূরে সরে ঘড়ির দিকে তাকিয়ে বললেন, জান, কাম ফার্স্ট, লাঞ্চ করতে হবে, বিকেলে বের হব আমি। আপনি চলে যাবেন? সত্যি কি 2 দিন পর আসবেন? জান, খুব ইম্পর্টেন্ট না হলে তোমাকে ছেড়ে যেতাম না আমি। মিস করবে বুঝি। সাবধানে থাকবেন প্লিজ। মন খারাপ করে না জান, আমি চলে আসবো খুব আর্লি, সো ডোন্ট প্যানিক। মন খারাপ হলেও মিস্টার চৌধুরীর সামনে মিথ্যে হাসির ঝুলিয়ে লাঞ্চ করে নিলাম। সত্যি বলতে ওনাকে খুব মিস করব। ওনার কথায় কথায় জড়িয়ে ধরা, চুমু খাওয়াকে খুব মিস করব। 2 দিন আমার কাছে যে 2 যুগের সমান যাবে তা আমি বেশ ভালোই বুঝতে পারছি। লাঞ্চ শেষে সময় পেরিয়ে গেলে মিস্টার চৌধুরী সবার থেকে বিদায় নিয়ে চলে যায়। আমাকে এই সেই বুঝিয়ে যায়, কিন্তু মন যে মানে না।
তাই রুমে ঢুকে খালি রুমে চোখ বুলিয়ে ডুকরে কেঁদে উঠি। নিচে বসে পড়ি। বেডশিট আঁকড়ে কান্না করার এক পর্যায়ে হিচকি উঠে যায়। ঘাড়ে কারোর স্পর্শ পেয়ে তাকিয়ে দেখি মিস্টার চৌধুরী। ওনাকে পেয়ে এক মুহূর্ত দেরি না করে জড়িয়ে ধরি। কাঁদতে কাঁদতে বলি, আপনি এসেছেন? খুশ জান, কি করছো? এভাবে কান্না করছো কেন? আমি চলে আসবো 2 দিন পর, আর তারপর তোমার জন্য বিশাল সারপ্রাইজ আছে। আমার সারপ্রাইজ লাগবে না, আপনি ঠিকঠাক ফিরে আসুন। এই তো আমি কাঁদছি না, দেখুন। তোমাকে আদর করতে ভুলে গিয়েছি জান, তাই তো আবার ফিরে এলাম। আর না এলে তো জানতেই পারতাম না তুমি এতটা মিস করো আমায়। আপনি আমার নিঃশ্বাসে আছেন, আমার অস্তিত্ব। আপনি আমার অভ্যাসে পরিণত হয়েছেন চৌধুরী সাহেব। কথাগুলো বলেই নিবিড়ভাবে জড়িয়ে ধরলাম। আমাকে উঁচু করে চুম্বন করলেন ওষ্ঠদয়। রাত 11:46 ঘরে বসে আছি, কিন্তু আজকে কেউ আমার ঘরে এসে একটিবার উকিও দিল না। যেই মায়া আমার কাছে আসে সে এখন একবার ঘুরেও তাকালো না। আজকে এমন করছে কেন সবাই? আম্মু আর আব্বুও ঘুমিয়ে গিয়েছে। এনা আপুর কাছে গেলে ব্যস্ত বলে তাড়িয়ে দিল। পুরো বাড়ি অন্ধকার হয়ে আছে। নিচের রুমে লাইট অন করে ফোনের স্ক্রিনে তাকিয়ে আছি, কিন্তু তুবার কোনো খবর নেই। আপু সন্ধ্যাবেলায় যে ঘুমিয়েছে আর খবর নেই। এমনকি চাচ্চু আর চাচিমাও আজ কল দিল না। অভিমানে ছেয়ে থাকা মনটা গুমোট অন্ধকারে ভর করলো। কেউ মনে রাখেনি একটু বাদে কি। এমনকি কাছের মানুষও নেই। এমনকি কাছের মানুষগুলোও নেই। ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম সোফার কাঁধে। হুট করে চিৎকারের শব্দে ঘুম উবে গেল। আশেপাশে তাকিয়ে দেখি চারিদিকে আলোর ছড়াছড়ি। ছোট ছোট লাইটিং এ ডেকোরেট করা পুরো ছাদের অংশ। আমার ভিন্ন অ্যাঙ্গেলে তোলা ছবিগুলো সাজিয়ে রাখা, বেলুনে ভর্তি। টেবিলে আমার পছন্দের ব্ল্যাক ফরেস্ট কেক আর ফুলের বুকেতে ঠাসা। আনন্দে আত্মহারা হয়ে চিল্লিয়ে লাফিয়ে উঠি মুখে হাত দিয়ে। কর্ণকুহরে আসে, হ্যাপি বার্থডে ঈশা। আমি তাকিয়ে দেখি আব্বু, আম্মু, চাচু, চাচিমা, তুবা, তুহিন, আপু, শাহিন ভাইয়া, সায়ান ভাইয়া, আবির ভাইয়া, মায়া, এনা আপু, সাথে সব মেয়েরা হাসি মুখে দাঁড়িয়ে থাকে। আমি খুশি হলেও এদিক সেদিক তাকিয়ে ভাবছিলাম, সবাই সারপ্রাইজ দিল, কিন্তু মিস্টার চৌধুরী একবারও আমাকে কল করলো না। সবাই একে একে জড়িয়ে ধরে উইশ করে গিফট হাতে দিল। হুট করে লাইট অফ হয়ে যায় ছাদের। সবাই চেয়ার আপ করতে শুরু করে। উৎসুক চোখে তাকিয়ে আছে। অন্ধকারের এক সাইডে লাইট অন হলে তাকাতে মুখে হাসি ফুটে ওঠে। হ্যাপি বার্থডে মাই কুইন, ম্যানি ম্যানি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে পাখি। তোমার দুঃখগুলো মুছে যাক, খুশির আবির্ভাব হোক। গড ব্লেস ইউ জান। আমি অবাক চোখে তাকিয়ে আছি। উনি এখানে কখন এলেন? উনি তো দুবাই গিয়েছিল। তাহলে তার মানে সব ওদের প্ল্যান ছিল। আজ এর জন্যই সবার বিহেভিয়ার এমন ছিল। মায়া রেনা আপুর দিকে তাকাতেই কটকটিয়ে হেসে দিল। সবার কাছে জানতে চাইলে বলে এসব মিস্টার চৌধুরীর প্ল্যান ছিল। চাচ্চু চাচিমা বিকেলে এসে আপুর ঘরে ছিল বিধায় আপু ঘর থেকে বের হয়নি। আর মিস্টার চৌধুরীকে দুবাইয়ের কথা জিজ্ঞেস করতেই বলে, জান, আমি আজ সারাদিন বাসায় তোমার সামনে থাকলে স্পেস পেতাম না। তুমি কাছে থাকতে এত অ্যারেঞ্জমেন্ট কিভাবে করতাম বলো? এই জন্য একটু নাটক সাজিয়েছি পাখি। ওরা সবাই মিলে আমাকে বোকা বানালে, আর আমি কিনা ওদেরকেই মনে করাতে চাচ্ছিলাম আজ আমার বার্থডে ছিল। কথা শেষে সবাই মিলে কেক কেটে সেলিব্রেশনে মত্ত হয়। মিস্টার চৌধুরীকে কেক খাওয়াতে গেলে উনি আমাকে খাইয়ে দেয় না, তাই মুড খারাপের ভান ধরি। একে একে সবাই ছাদ থেকে চলে গেলে আমার হাত ধরে মিস্টার চৌধুরী কেকের সামনে নিয়ে আসে। ইশারায় কি বোঝালো, কেক গালে ঠোঁটে মুখে মাখিয়ে দেয়। দু হাতে উঁচু করে উপরে তুলে ফেলে। তারপর ইচ্ছে মতো কেকের নাম করে আমার নরম গাল আর ঠোঁটের উপর অত্যাচার চালায়। হাঁপিয়ে গেলে ছেড়ে দেয়। কাছে টেনে গালে হাত দিয়ে বলে, কি ভেবেছো পাখি? তোমার থেকে ইম্পর্ট্যান্ট আর কিছুই নেই আমার কাছে। আপনার জন্যই এই আয়োজন। কেমন লেগেছে সারপ্রাইজ জান? খুব 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 ভালো। কিন্তু আম্মু কেন এলো না? এখনো কি রেগে আছে আমার উপর? না জান, আজকের দিনে মন খারাপ করো না। রেগে নেই, উনি আসতে চাইনি। চাচু চেয়েছিল, কিন্তু উনি রাইসার করা কাজের জন্য লজ্জিত। রাইসা 2 মাস আগে একটা ছেলের সাথে রাতে বাজে অবস্থায় রাস্তার লোক সম্মুখীন হয়। ছেলে বললে ভুল হবে, লোকটার বয়স আনুমানিক 35-এর উপরে। এই অবস্থায় মানুষজন রাইসাকে লোকটার সাথে জোর করে বিয়ে দিয়ে দেয়। রাইসা অবশ্য মন খারাপ করেনি, উল্টো বুক ফুলিয়ে বলেছে টাকা যথেষ্ট আছে লোকটার, তাই ওর সমস্যা নেই। আম্মু রেগে ওকে বাড়ি থেকে বের করে দেয়। হুট করে ফ্লোর থেকে পা সরাতেই বুঝি উনি আবার কোলে নিয়েছে। পাখি, তোমাকে সারপ্রাইজ দিয়ে আই এম সো টায়ার্ড, তাই আমার এনার্জি দরকার। আর এখন আমি তাই করব। ছি ছি, ছাড়ুন, বেশরম লোক। আবার আপনি? ছি। আর কিছু না বলে উনি বাঁকা হেসে রুমে নিয়ে এলেন।
বেডে শুইয়ে দিয়ে দরজা লাগিয়ে দিলেন। কাছে এসে ওড়না টেনে নিলেন। বাধা দিলাম না আমি। ভালোবাসার মানুষটা কাছে টেনে নিচ্ছে, তাই আমিও জড়িয়ে গেলাম তার বাঁধনে। অতঃপর আবারও একটি রাত সাক্ষী হলো ওনার ভালোবাসা নামক অত্যাচার জ্বালাতনের। স্তব্ধ হয়ে সামনে তাকিয়ে আছি, যেখানে তিনটে মানুষ কিছু খুঁজে পাওয়ার খুশিতে কাটছে। চারিপাশে মানুষের গমগমে পরিবেশেও আমার ধ্যান জ্ঞান সব জুড়ে বিচরণ করছে প্রায় 100 খানেক প্রশ্ন। টলটলে চোখে ভাবতে লাগলাম কিছু সময় আগের কথা। আজ আমার জন্মদিন উপলক্ষে সারা বাড়িতে খুশির ছড়াছড়ি। এত বছরে কোনো দিন এত বড় সেলিব্রেশন হয়নি। ওই আপু চাচু আর চাচিমা ছোটখাটো ভাবেই আমাকে আনন্দ দেওয়ার জন্য ঘরোয়াভাবে অনুষ্ঠান করত। কাল চাচু চাচিমা তুবা তুহিন ভাইয়া কাউকেই রাতের বেলা বাড়ি ফিরতে দেয়নি উনি। সকালে সুন্দর খুনসুটি মুহূর্ত কাটিয়ে মিস্টার চৌধুরীর দেওয়া ভালোবাসা অনুভব করি। আস্তে আস্তে বেলা বাড়তে থাকে। বিকেলে মিস্টার চৌধুরীর শপে শপিং ব্যাগ দেখে ইশারা করতেই বলে, জান, আজ এই ড্রেসটা পরবে তুমি, আর আমি নিজের হাতে সাজিয়ে দিব তোমায়। ওকে পরি। ড্রেস? আপনি আবার শাড়ি এনেছেন চৌধুরী সাহেব? এত শাড়ি এত ড্রেস, এগুলো তো পরে শেষ করা মুশকিল। আমি পরে মনে হচ্ছে আমার বাচ্চারাও পড়তে পারবে বড় হয়ে। বাচ্চা? আমাদের বাচ্চা? ইউ মিন টু সে তোমার আমার বাচ্চা? শুরু হয়েছে আবার আপনার? ইচ্ছে করে আবার লজ্জা দিবেন, তাই তো? আমার কথায় মিস্টার চৌধুরী হেসে দিয়ে আমাকে কাছে টেনে নিলেন। পেটে হাত দিয়ে বললেন, তুমি নিজেই একটা বাচ্চা, আর এখন তুমি বাচ্চা ক্যারি করতে পারবে? অবশ্য সুবিধা আমার হবে। আমার বউকে বেশি বেশি আদর করার সুযোগ পাবো। কি বলো জান? আবার শুরু করেছেন আপনি। আমি আর আসবো না এই রুমে। এক্ষুনি বের হয়ে যাব। আপনি শুধু শুধু আমাকে জ্বালাতন করেন। কথা শেষ করে এক মুহূর্ত না দাঁড়িয়ে চলে এলাম। উনি মুচকি হেসে বিড়বিড়িয়ে বললেন, সারপ্রাইজ আছে পাখি। তোমার কষ্টের অবসান আজ হবে, আর মাত্র কিছু সময়ের অপেক্ষা মাত্র। আপাতত আয়নার সামনে মুখ গোমড়া করে বসে আছি। মিস্টার চৌধুরী দিব্যি আমাকে সাজিয়ে যাচ্ছে। আচ্ছা, এই লোকটা এত এনার্জি পায় কোথায়? আমি তো একটুতেই হাঁপিয়ে যাই। আমি এনার্জি পাই তোমার হাসি দেখে পাখি। তোমার ওই টোল পড়া হাসিটা আমায় সবকিছুতেই দুর্বল করে দেয়, আবার সবকিছুতেই এনার্জি যোগায়। এই আপনি আমার মনের কথা বুঝতে পারেন কিভাবে? আমি তো কথাটা মনে মনে বলেছি। অবাক হয়ে কথাটা বলতেই উনি ঝুঁকে চোখে চুমু খেয়ে আবার আমার হাত ওনার বুকের বাঁ পাশে রেখে নিঃশ্বাস নিয়ে বললেন, এই হার্টবিটের গতি দেখেছো পাখি? তোমার নামে সে এত দ্রুত চলন করে। আমার মনে একমাত্র নারীর বসবাস যে আমার বুকে বক্ষ পিঞ্জিরায় থাকে, তার সব কথা হাসি কান্না আমাকে জানান দেয় সে কি চায়, কি চলছে তার মনে। বুঝলে পড়ি? আমি আমার হাত সরিয়ে নিয়ে উঠে পড়লাম। ওনাকে কিছু বলার সুযোগ না দিয়ে পা উঁচু করে ওনার শার্টের কলার খামচে ধরে মিলিয়ে দিলাম ওষ্ঠদ্বয়। মিস্টার চৌধুরী 2 হাতে আমাকে আরেকটু উঁচু করে নিলেন। প্রায় মিনিট খানেক পরে ছেড়ে দিয়ে দুজনে হাঁপাতে লাগলাম। ওনার বুকে মাথা রেখে চোখ বুজে বলতে আরম্ভ করলাম, আপনি আমার সুখ, আমার বিশ্বাস, আস্থা, আমার জীবনের শ্রেষ্ঠ পাওয়া। ভালোবাসি, আমি খুব ভালোবাসি চৌধুরী সাহেব। বউ, এভাবে বলো না। আমি কিন্তু আদর করা শুরু করলে আজ আর কোনো পার্টি হবে না। সো মিসেস চৌধুরী, আপনি কি তাই চাচ্ছেন? চুপ করুন। আপনি কি সারাদিন এসবের জন্য প্রিপেয়ার্ড থাকেন? সারাদিন মুখে খালি অসভ্য কথা। আমার কথায় মিস্টার চৌধুরী কানে হাত দিলেন। আয়নার সামনে বসিয়ে আবার মেকআপে মন দিলেন। ব্ল্যাক ফ্লোর টাচ গাউন, ব্ল্যাক ডায়মন্ড অর্নামেন্টস, চুলগুলো পাফ সাইড করে ছেড়ে দিয়েছেন। সব শেষে ব্ল্যাক রোজ গুজে দিলেন। আয়নায় তাকিয়ে মিষ্টি হাসি উপহার দিতেই উনি বুকে হাত দিয়ে বললেন, উফ মাই ব্ল্যাক কুইন, এত প্রেমে কেন ফেলছো তুমি? এত বারবি ডল কেন লাগছে পাখি? লাভ ইউ সো মাচ মাই জান। হয়েছে, এবার আপনি কি যাবেন আর রেডি হবেন না? প্লিজ চৌধুরী সাহেব, চলুন না। ওকে ডিয়ার। মিস্টার চৌধুরী আমার সাথে ম্যাচিং করে ব্ল্যাক স্যুট পরেছে। রোল্যাক্স ওয়াচ, কপালে ছড়িয়ে পড়া চুলগুলো হালকা চাপদারিতে লোকটাকে সুপুরুষ লাগছে। আমি ওনার কাছে গিয়ে হালকা হেসে বললাম, মাশাআল্লাহ, আপনাকে খুব সুন্দর লাগছে চৌধুরী সাহেব। তোমার কাছে আমি যে কিছুই না জান। তুমি আমার রানী, আমার পরী। এই আরাফকে যে তোমার চোখে লেগেছে এই অনেক, না হলে আমার যে কি হতো। আবার আমার কথায় লোকটা হেসে দিয়ে আমার হাত জড়িয়ে নিয়ে নিচে নিয়ে এলেন। নিচে নামতেই চোখে পড়ল সবাইকে। সবাই একদম সেজে গুজে হাসি মুখে তাকিয়ে আছে।
পুরো বাড়িতে আলোর সজ্জার রমরমা সাজ। বাড়ি ভর্তি মানুষ গিজগিজ করছে। নিচে নামতেই সবাই প্রশংসা করলেন ওনার চয়েস আর আমাকে সাজিয়ে তোলার প্রতিভায়। মিস্টার চৌধুরী প্রেস মিডিয়ার সামনে আবারও আমাকে পরিচয় করিয়ে দিলেন। কেক কাটার সময় হতেই দেখলাম আম্মু, রাইসা আর একটা বয়স্ক লোক আমার সামনে এসেছে। যতটুকু মনে পড়ছে ইনি রাইসার হাজবেন্ড। কিন্তু এ কি, রাইসার চেহারার হাল কি হয়েছে? মিস্টার চৌধুরী এবার আমার হাত ধরে সবার মাঝখানে নিয়ে এলেন। মাইক হাতে নিয়ে বলতে শুরু করলেন, লেডিস অ্যান্ড জেন্টলম্যানস, আপনারা হয়তো ভাবছেন আয়ান আরাব চৌধুরী হঠাৎ করে আপনাদের সবাইকে প্রেস নিয়ে কেন ইনভাইট করলো, তাই তো? ওনার কথায় সবাই হ্যাঁ বোধক মাথা নাড়তেই উনি আমার এক হাত নিজের হাতে পুরে নিয়ে বললেন, মাই মিসেস ঈশা চৌধুরী সবাই এখন নিশ্চয়ই চিনেন। অনেকদিন ধরে একটা গুঞ্জন তৈরি হয়েছে আমি হঠাৎ বিয়ে কেন করেছি। সেদিন প্রেস ডেকে আমি ব্যাপারটা ক্লিয়ার করার পর সবাই নিশ্চিন্ত হলেও কিছুদিন যাবৎ আমার ওয়াইফের জন্ম পরিচয় নিয়ে কথা বলছে। এটা লিক করেছে কে সেটাও আমি বের করেছি, কিন্তু এখন আমি আপনাদেরকে একটা সত্যির সম্মুখীন করব। ওনার কথায় আমি হালকা কেঁপে উঠলাম। কি, আমার জন্ম পরিচয় নিয়ে কথা উঠেছে? কিন্তু আমি জানলাম না কেন? ওনার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই উনি আমার হাতে হাত রেখে বললেন, জান, বি স্ট্রং। তোমার অনেক কিছু জানতে হবে। আজ তুমি জানবে তোমার পরিচয় কি, কে তুমি। কে আমি? আমি কি আমার আম্মুর মেয়ে না? কি হলো, কথা বলছেন না কেন? আজ থেকে 17 বছর আগে তুমি হারিয়ে গিয়েছিলে। তোমার তখন বয়স মাত্র 3.5। তুমি যাদের এত বছর ধরে ফ্যামিলি ভাবো তারাই তোমাকে কুড়িয়ে পেয়েছে। তোমাকে তোমার আম্মু রাইসা আর তোমার দাদি কেন দেখতে পায় না জানো পাখি? কারণ তোমাকে তারা আপন ভাবেনি। কিন্তু এখন আমি পরিচয়হীন না যায় সেটা বলতে চাচ্ছেন আপনি? আপনি আমাকে ছেড়ে দিবেন? কাঁদতে কাঁদতে কথাটা বলতেই মিস্টার চৌধুরী চোখের পানি মুছিয়ে বললেন, না, তোমার পরিচয় আছে। তুমি কোনো পরিচয়হীন না পাখি। আর আজ তোমার বাবা মা এখানে উপস্থিত আছে। আছে? কোথায় তারা? আমি দেখবো তাদের, বলুন না কোথায় তারা? এই তো আমরা, আমার পরিমা, এই যে আমি তোর মা বাবা। আমি শব্দ অনুসরণ করে তাকাতেই অবাক হয়ে যাই। আন্টি, আঙ্কেল, ফারাজ ভাইয়া। আন্টি না রে, মা আমি যে তোর মা। আর দেখ তোর বাবা, তোর বড় ভাইয়া। ওনারা কেঁদে কথাটা বলতেই আমি স্থির চোখে তাকাই। এবার বর্তমানে ফিরে যাই। ভাগ্য দেখ, আজ তোর জন্মদিন, আজ তোকে হারিয়েছি আর আজ পেলাম। হ্যাঁ, আসলে এই দিনেই আমরা মেলায় ওকে খুঁজে পাই। যেহেতু আজকের দিনেই ওর নতুন পথ চলা শুরু হয়েছিল, তাই আজকের দিনটাই ওর জন্মদিন বলে আমরা পালন করি। তোমরা আমাকে কেন বলনি চাচ্চু? আমরা তোমাদের কেউ ছিলাম না, একজন আশ্রিতা মাত্র ছিলাম। না মা, তুই আশ্রিতা না, তুই আমাদের আরেক মেয়ে। তোকে আর সামিয়াকে আমরা আলাদা চোখে কখনো দেখিনি। সবার কথা শুনে আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছি। শরীর হালকা হয়ে আসতেই মিস্টার চৌধুরী আমাকে ধরে ফেলেন। না, আর না, আজ আমাকে সত্যিটা জানতেই হবে। যেভাবেই হোক আজ সত্যির মুখোমুখি আমাকে হতে হবে। মিস্টার চৌধুরীর হাতে ভর দিয়ে দাঁড়িয়ে যাই, আসল সত্য শোনার অপেক্ষায়। সবকিছু শুনে শুধু আমি না, বাড়ির বাকিরাও বিমূঢ় হয়ে তাকিয়ে রইল। আন্টি যে আমার মা, সে আমার সামনে এসে গালে হাত দিয়ে বলল, সেদিন যদি বায়না ধরে মেলায় না যেতাম তাহলে আজ আমার মেয়েটা আমার কাছেই থাকতো। মনে আছে পরীর বাবা? আমি ওকে প্রথম থেকেই বলেছি এ আমার মেয়ে পরী। হ্যাঁ, মায়ের মতো তো ঠিক চিনেছ। জানো, আরাপ, সেলিনা বারবার পরীর কথা বলতো। আমার মিষ্টি পড়ি, ভাই তোকে কতটা ভালোবাসি জানিস? তোর মনে আছে আমি তোর জন্য চকলেট না এনে দিলে মুখ ফুলিয়ে থাকতি? তোর পুতুলগুলো আমাকে ছাড়া কাউকে দিতি না। আমি কিন্তু আজও তোর পুতুল কাউকে ছুতে দেই না। নিজের হাতে তোর রুম সাজিয়ে রেখেছি। আমার বিশ্বাস ছিল আমার পরি আসবে। সবার চোখে পানি। মিস্টার চৌধুরী আমার এক হাত জড়িয়ে এবার প্রেসের সামনে গিয়ে আবার বলল, আই হোপ সবাই আমার ওয়াইফের পরিচয় পেয়েছেন। সে কোনো পরিচয়হীন মেয়ে না, যথেষ্ট যথেষ্ট সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। আর আজকে যদি সে নিজের পরিচয় নাও পেত তাহলে তার জন্য বরাদ্দকৃত ভালোবাসা এতটুকু কমতো না। আমার ইস্যু পাখি যেমন, আমি তেমনি তাকে ভালোবাসি। ওনার কথায় রীতিমতো সবাই অবাক হলেও আমি অবাক হলাম না। জানি এই মানুষটাই আমার ভরসার স্থান, আমার আস্থা, আমার ভালোবাসা। এবার আমি আম্মুর দিকে তাকাতেই দেখলাম তার চোখের পানি গড়িয়ে পড়ছে। আজ প্রথম আমি এই কঠোর মানুষটাকে কাঁদতে দেখছি। আম্মুর সামনে গিয়ে দাঁড়াতেই আম্মু আমাকে জড়িয়ে হাউমাউ করে কেঁদে ওঠে। আমাকে তুই ক্ষমা করে দে মা। আমি যে তোর প্রতি এত অন্যায় করেছি তার কোনো ক্ষমা হয় না জানি।
যেই মেয়ের জন্য আমি তোকে অবহেলা করলাম, সেই মেয়ে আমার মুখ পুড়িয়েছে। কিন্তু তুই এত ভালোবাসার পরেও তোকে কাছে টেনে নিইনি। আমাকে ক্ষমা করে দে মা। আম্মু কান্না করে কথাগুলো বলতেই আমি চোখের পানি মুছিয়ে দিয়ে বললাম, কি বলছো আম্মু তুমি? তুমি আমার আম্মু ছিলে আর থাকবেও। হ্যাঁ, এখন আমি আমার আসল বাবা মাকে পেয়েছি, কিন্তু তাই বলে কি আমার এই আম্মুকে ভুলে যাব নাকি? তুমি কেঁদো না আম্মু। আমার কথায় আম্মু মুচকি হেসে জড়িয়ে ধরলো। দাঁড়িয়ে আমার আসল মা আর শাশুড়ি আম্মুর সামনে গিয়ে তিনজনের হাত আমার হাতে নিয়ে বললাম, চৌধুরী সাহেব, দেখেছেন আমার 3টে আম্মু? তোমরা দেখেছো, আজ থেকে আমার ভালোবাসা 3 গুণ বেড়ে গেল। হ্যাঁ পাখি, এবার আমাকে মনে রাখলেই হয় তোমার। আপনি আবার? আমার কথায় সবাই হেসে দিল। রাব্বু সবাইকে কেক কাটিং এর জন্য অ্যানাউন্স করে। একে একে সবাই এলে আমিও কেক কাটতে যাই, কিন্তু রাইসাকে এক কোনায় দেখে ওর সামনে দাঁড়াই। আমাকে দেখে রাইসা নিচু তাকালে ওর হাত ধরে কেকের কাছে নিয়ে আসি। "এই, এখানে, তুই ওখানে কি করছিস? চল একসাথে কেক কাটি।" খেয়াল করলাম রাইসার চোখে অশ্রুকণা ভিড় করেছে, তাই ওর এক হাত জড়িয়ে মিস্টার চৌধুরীর দিকে ইশারা করতেই উনি হ্যাঁ বোধক মাথা নাড়ে। ওনাকেও টেনে এনে কেক কাটি। আজকের দিনটা আমার জীবনের শ্রেষ্ঠ দিন। সব ভালোবাসারা আমাকে ডেকে নিচ্ছে তাদের কাছে। কি নেই আমার কাছে? 3টে মা আছে, বাবা আছে, পুরো পরিবার আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যা আছে সে হচ্ছে আমার স্বামী, আমার ভালোবাসার মানুষ। কেক কেটে সর্বপ্রথম আমি মিস্টার চৌধুরীর মুখে ধরি। উনি আম্মু আব্বুকে দেখিয়ে দিলে আমি হেসে বলি, আপনার মতো স্বামী প্রতিটা মেয়ে ডিজার্ভ করে, যে তার স্ত্রীকে সীমাহীন ভালোবেসে মুড়িয়ে রাখে। আপনি আমার অতীত বর্তমান না জেনে বুকে ঠাঁই দিয়েছেন, কখনো এক ফোঁটা অশ্রু বের হতে দেননি। আপনি আপনার কথা রেখেছেন মিস্টার চৌধুরী। আজকে আপনার জন্যই এই আমি সব পেয়েছি। তুমি আমার এক আকাশ সমান অধিকার, আমার অতল সমুদ্রের ভালোবাসা। তাকে খুশি করা তো আমার দায়িত্ব। আজকের পর তুমি সবসময় এইভাবেই লিড করবে জান। উনি মুচকি হেসে কথাটা বলে উঠতেই করতালের আওয়াজে পুরো চৌধুরী বাড়ি ধ্বনি তুলল। উনি হুট করে হাঁটু গেড়ে বসে পড়লেন। হাত থেকে ডায়মন্ডের রিং বের করে সবার সামনে আমার হাত টেনে পরিয়ে দিলেন। আমার ইচ্ছে করছিল মানুষটার বুকে মিশে যেতে, কিন্তু বড়রা ছিল বিধায় পারিনি। উনি হয়তো আমার মনের কথা শুনতে পেয়েছেন, তাই উনি সবার সামনেই আমাকে জড়িয়ে ধরলেন। কানের কাছে ফিসফিসিয়ে বললেন, আমি তোমার জান। যখন ইচ্ছে জড়িয়ে ধরবে, চুমু খাবে, কে বারণ করেছে? এত হেজিটেট এর কি আছে পাখি? অসভ্য লোক, মানুষ আছে। কি করছেন, ছাড়ুন। উনি ছেড়ে দিলেও পুরোপুরি ছাড়লেন না, আমার বাহু আঁকড়েই রইলেন। একে একে সবাইকে কেক খাওয়ানোর পালা শেষ হলো। যে যার মতো এনজয় করছে। সিঁড়ির দিকে চোখ পড়তেই দেখি তুবাকে জোর করে কেক খাইয়ে দিচ্ছে তুহিন ভাইয়া। বেচারি মনে হয় রেগেছিল, ঠোঁট ফুলিয়ে কিছু বলার আগেই তুহিন ভাইয়া কিছু একটা বলল। মিউজিকের সাউন্ডে শুনতে না পেলেও এতটুকু বুঝেছি আমার চৌধুরী সাহেবের মতোই অসভ্য মার্কা কথা বলেছে, নয়তো তুবা এখন এমন লাল নীল হতো না। একদল ফ্যামিলি দেখছে, যারা জমিয়ে আড্ডা দিচ্ছে। আজ বাড়ির প্রতিটা সদস্যের মুখে প্রশান্তির হাসি। আপুকে ভাইয়া এখনো জোর করে ফল খাওয়াচ্ছে। আপু কপাল চাপড়াচ্ছে আর বিড়বিড় করছে, মায়া আর আবির ভাইয়া কি সুন্দর লুকিয়ে প্রেম করছে। অবশ্যই সামনেই ওদের এঙ্গেজমেন্ট, তবুও ওদের মতে বিয়ের আগে প্রেম করার মজাই আলাদা। সবাইকে পরখ করার চোখ যায় চৌধুরীর দিকে। উনি চোখ ছোট ছোট করে বুকে হাত গুজে বললেন, শেষ দেখা হয়েছে নাকি আরো বাকি আছে? সবার দিকে নজর, খালি আমি ছাড়া। প্রতিদিন